সোশ্যাল মিডিয়া খুললেই এখন একটাই আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে, হান্টাভাইরাস। তো চলুন আজকের এই বিশেষ বিশ্লেষণে সরাসরি এই ভাইরাল আতঙ্কটার পেছনের সত্যিটা একটু খুঁটিয়ে দেখা যাক। লকডাউন শব্দটা শুনলে কেমন যেন একটা ভয় কাজ করে, তাই না? কোভিডের সময় সাপ্লাই চেইন কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সেটা তো আমরা সবাই চাক্ষুষ করেছি। এখন অনলাইনে এই হান্টা ভাইরাস নিয়ে যেভাবে ঝড়ের গতিতে গুজব ছড়াচ্ছে, সবার মনেই একটা প্রশ্ন কি দিচ্ছে, আবার কি একটা কোভিড স্টাইলের গ্লোবাল শাটডাউন হতে চলেছে? চলুন এই ভয়ের আসল ভিত্তিটা ঠিক কোথায় সেটা একটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। শুরুতেই দেখে নেওয়া যাক আমাদের প্রথম পর্ব, দ্য ক্রুজ শিপ টাইমলাইন। পুরো গল্পটার শুরু ১ এপ্রিল। ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা থেকে এমভি হন্ডিয়াস নামের একটা দারুণ বিলাসবহুল ক্রুজ যাত্রা শুরু করে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু ৬ এপ্রিল হঠাৎ করে একজনের শরীরে অদ্ভুত কিছু উপসর্গ দেখা দেয়। আর অ্যালার্মিং ব্যাপারটা হলো ১১ এপ্রিল ক্রুজের মধ্যেই প্রথম মৃত্যু। কেউ ঘুণাক্ষরও টের পায়নি যে ওটা হান্টাভাইরাস ছিল। এরপর ২৪ এপ্রিল সেন্ট হেলেনা দ্বীপে ৩০ জন যাত্রী নেমে পড়েন, আর তারপর তারা ইউরোপ, নর্থ আমেরিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ায় চারদিকে ছড়িয়ে পড়েন। ভাবা যায়? শেষমেশ ১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কনফার্ম করে যে হ্যাঁ, এই ভাইরাসে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন এই পেশেন্ট জিরো ব্যাপারটা আসলে কি? এপিডেমিওলজির ভাষায় কোনো আউটব্রেকে যে মানুষটার শরীরে প্রথমবার নতুন কোনো রোগের উপসর্গ দেখা যায় তাকেই পেশেন্ট জিরো বলা হয়। কোভিডের ক্ষেত্রে পেশেন্ট জিরো কে ছিলেন সেটা আজও একটা বড় রহস্য, কিন্তু এই ক্রুজ শিপের ক্ষেত্রে ওই যে ৬ এপ্রিল যার শরীরে প্রথম উপসর্গ দেখা গিয়েছিল তিনিই ছিলেন এই ভাইরাসের পেশেন্ট জিরো। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, এই ভাইরাস আসলে ছড়ায় কিভাবে। দেখুন, হান্টাভাইরাস কিন্তু মূলত ইঁদুর, ছুঁচো বা কাঠবিড়ালির মতো প্রাণীগুলো থেকে মানুষের শরীরে আসে। কিভাবে? ধরুন, এদের প্রস্রাব কিংবা খাবারের ওপর এদের লালা, ড্রপিংস, এমনকি এদের গায়ের ধুলোবালি বা লোম থেকেও খুব সহজে ভাইরাসটা ছড়াতে পারে। সোজা কথায় বলতে গেলে এই প্রাণীগুলোর খুব কাছাকাছি বা ক্লোজ এনভায়রনমেন্টাল এক্সপোজারে এলেই বিপদের ঝুঁকিটা অনেকটা বেড়ে যায়। এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্থক্য বোঝা দরকার। সাধারণ হান্টা ভাইরাস মূলত প্রাণী থেকে মানুষে ছড়ায়, তাই এর সংক্রমণের হার তুলনামূলকভাবে অনেকটাই কম। কিন্তু আসল ভয়ের জায়গাটা হল এর একটা স্পেসিফিক সাবভেরিয়েন্ট, যার নাম আন্দিজ বা অ্যান্ডেজ। এই আন্দিজ ভেরিয়েন্টটা কিন্তু একজন মানুষের থেকে আরেকজন মানুষে ছড়াতে পারে, আর ঠিক এই কারণেই পুরো পরিস্থিতি এতটা মারাত্মক রূপ নেওয়ার ক্ষমতা রাখে। ৩৫%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কিন্তু সে নম্বর নয়, এটা হলো এই আন্দিজ ভ্যারিয়েন্টের মর্টালিটি রেট বা মৃত্যুর হার। একটু ভেবে দেখুন, যদিও এর ছড়ানোর ক্ষমতা কোভিডের চেয়ে কম, কিন্তু একবার কেউ আক্রান্ত হলে ১০০ জনের মধ্যে ৩৫ জনের মৃত্যুর সম্ভাবনা থেকে যায়। আর এই একটা পরিসংখ্যানই প্রমাণ করে দেয় কেন এটা কোভিডের থেকেও বহুগুণ বেশি ভয়ঙ্কর হতে পারে। তাহলে বুঝবেন কি করে? প্রাথমিক উপসর্গগুলো খুব সাধারণ: জ্বর, মাথা ব্যথা, কাশি, গা হাত পা ব্যথা, পেট ব্যথা, বমি ভাব বা ভীষণ ক্লান্তি। প্রথম দিকে দেখলে অবিকল সাধারণ সিজনাল ফ্লু বা কোভিডের মতোই মনে হবে, কিন্তু অবস্থা গুরুতর হলেই আসল বিপদ। ভাইরাসটা সোজা ফুসফুসে অ্যাটাক করে, ফুসফুসে জল জমে যায়, অক্সিজেন লেভেল হু হু করে কমতে থাকে, আর মাল্টি অর্গান ফেলিওর শুরু হয়। সবচেয়ে চিন্তার বিষয় হল ডাক্তারদের হাতে কিন্তু এর কোনো স্পেসিফিক ওষুধ নেই। ওই আইসিইউ সাপোর্ট আর স্টেরয়েডের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি, সেটাই জানব আমাদের তৃতীয় পর্বে, অ্যাকশন প্ল্যান, ডিপ ক্লিনিং। ভাইরাসটা যেহেতু ইঁদুর বা ওই জাতীয় প্রাণী থেকে ছড়ায়, তাই আমাদের চারপাশ পরিষ্কার রাখা ছাড়া কোনো গতি নেই। এখানে একটা ৪ ধাপের কমিউনিটি অ্যাকশন প্ল্যান রয়েছে। স্টেপ ১, ঘরবাড়ি খুব ভালোভাবে ফিনাইল দিয়ে ডিপ ক্লিন করা। স্টেপ ২, বাড়িতে যদি ১০ বছরের পুরনো অপ্রয়োজনীয় জিনিস বা হাবিজাবি আবর্জনা পড়ে থাকে, সেগুলো আজই ফেলে দেওয়া, যাতে ইঁদুর কোনোভাবে বাসা বাঁধতে না পারে। স্টেপ ৩, শুধু নিজের বাড়ি নয়, পাড়ার ক্লাবের উদ্যোগে কমিউনিটির সাধারণ জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আর ফাইনালি স্টেপ ৪, স্থানীয় মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের সাথে কথা বলে এলাকার সব ড্রেন পরিষ্কার আর স্যানিটাইজ করানো।
তবে হ্যাঁ, শুধু একদিন খুব ঘষে মেজে পরিষ্কার করলেই কিন্তু কাজ শেষ নয়। এই ডিপ ক্লিনিংয়ের পর সেটাকে লং টার্মে মেনটেন করাটা অ্যাবসলিউটলি ক্রুশাল। আর তার জন্য কি করতে হবে? প্রতিদিনের রুটিন থেকে পরিষ্কারতা বজায় রাখার জন্য জাস্ট অতিরিক্ত 10টা মিনিট সময় বের করতে হবে। এইটুকু তো করাই যায়, তাই না? এবার আমরা একদম অন্য একটা বিষয়ে যাব, আমাদের চতুর্থ এবং শেষ পর্ব, রাজ্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা দারুণ খবর। রাজ্য সরকারের আপকামিং মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। যোগ্যতাগুলো একটু চট করে দেখে নেওয়া যাক। ন্যূনতম বয়স হতে হবে 21 বছর আর ম্যাক্সিমাম এজ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 39, ওবিসিদের জন্য 42 আর এসসি বা এসটিদের জন্য 44 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও খুব একটা কড়াকড়ি নেই। যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হলেই চলবে, সেটা রেগুলার কোর্স হোক বা ডিস্টেন্স, পাস বা অনার্স। আর পরীক্ষার সিলেবাসের লেভেল হবে একদম বেসিক, মানে আমাদের মাধ্যমিক বা 10ম শ্রেণীর মানের। এবার প্রস্তুতির কথায় আসি। আড্ডা 24/7 এবং স্কিল বাংলা যৌথভাবে যে কোর্সটা আনছে তার ফি স্ট্রাকচারটা বেশ ইন্টারেস্টিং। পুরো কোর্স মানে প্রিলিমস, মেইনস আর ইন্টারভিউ সব মিলিয়ে একদম ওয়ান টাইম ফি হলো মাত্র 2500 টাকা। আর কেউ যদি চান যে না, শুধু প্রিলিমিনারির জন্য ভর্তি হবেন, তারও অপশন আছে। সেক্ষেত্রে শুরুতে 1300 টাকা দিতে হবে আর বাকি 1200 টাকা পরে দিলেও চলবে। সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? আবেদনকারীরা চাইলে সরকারের বিভিন্ন স্কিম, যেমন ধরুন যুবশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের ফান্ডের টাকাও কিন্তু খুব অনায়াসে নিজেদের এই কেরিয়ার প্রস্তুতির কাজে লাগাতে পারেন। সময় কিন্তু একদমই বেশি নেই। সোমবার থেকেই জোর কদমে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তাই যারা এই কোর্সটা এনরোল করতে চাইছেন তাদের ইমিডিয়েটলি ইতিহাসের শিক্ষক সুমিত স্যারের সাথে যোগাযোগ করে নাম লিখিয়ে নিতে বলা হচ্ছে। একদম দেরি করা চলবে না। আজকের এই বিশ্লেষণ একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তবে শেষ করার আগে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন রেখে যেতে চাই। একদিকে আমাদের চারপাশের এই হঠাৎ করে আসা স্বাস্থ্য সংকট, আর অন্যদিকে কেরিয়ারের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ। আমাদের সমাজ কি এই দুটোকে সুরক্ষিত করার জন্য সঠিক পদক্ষেপ নিতে সত্যিই প্রস্তুত? ভেবে দেখবেন। আশা করি আজকের এই তথ্যগুলো আগামী দিনের প্রস্তুতিতে সবার কাজে লাগবে।